এইটাকে দেখে একটা সাদাসিধা ল্যাপটপ মনে হলেও এটা মূলত একটা হেলিকপ্টার, কারণ এটার ফ্যান যে স্পিডে ঘুরে ভাই, এর চাইতে যদি আরেকটু বেশি স্পিডে ঘুরে না, তাহলে ল্যাপটপ ডেস্কের উপর রাখলে উড়ে চলে যাবে। জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে আসুস ROG Zephyrus G14, নাম অনেক কঠিন, তবে এই ল্যাপটপটার সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে এরকম স্লিম এবং লাইটওয়েট একটা ল্যাপটপের ভেতরে যে পরিমাণে পাওয়ার তারা দিয়েছে, ও মাই গড, খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার। এবং এটার থার্মাল পারফরমেন্স, যেরকমটা শুরুতে বললাম, এটা কাইন্ড অফ একটা হেলিকপ্টার, এত ফাস্ট ঘুরে এটার ফ্যান, সো থার্মাল পারফরমেন্সও এটার অসাধারণ ছিল। বাট কোথাও কি কোনো কমতি আছে কিনা, এটার প্রাইস কত, এবং এইটা একটা গেমিং ল্যাপটপ যদিও দেখে মনে হয় না, সো কি কি ধরনের গেম আপনারা খেলতে পারবেন, পারফরমেন্স কেমন হবে সেটাই জানাবো আজকের ভিডিওতে। সো চলুন আমরা প্রথমে ল্যাপটপের আউটলুকটা দেখি। এই ল্যাপটপটা হচ্ছে এক্লিপস গ্রে কালারের এবং এটা অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, সো ফুল মেটাল এই বডিটা কিন্তু খুবই প্রিমিয়াম। আগে আমরা যখনই গেমিং ল্যাপটপের কথা চিন্তা করতাম তখনই খুবই হেফটি, মোটাসোটা, বড়সড়, এলিয়েন লুকিং, এলিয়েন না স্পেসক্রাফট লুকিং একটা ল্যাপটপ দেখতাম, বাট এখন এটাকে মনে হচ্ছে নর্মাল অফিস গোয়িং পিপলদের জন্য তৈরি করা ল্যাপটপ, বাট মোটেও কিন্তু সেরকম না। বাইরের দিকে একটা লাইটের স্ট্রিপ দেখতে পাচ্ছি, এটাকে স্ল্যাশ লাইট বলা হচ্ছে। জেফাইরাস কিন্তু এরকম পেছনে লাইটের জন্য বিখ্যাত, এর আগে আমরা বহু লাইটিং এর ইফেক্ট দেখেছি, বাট এবার কিছুটা মিনিমাল করা হয়েছে। এটাতে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা সফটওয়্যার থেকে কাস্টমাইজ করতে পারবেন, আবার চাইলে অফও করে রাখতে পারবেন। এছাড়া এই ল্যাপটপটার ওজন হচ্ছে অ্যারাউন্ড 1.5 কেজি, মানে 1500 গ্রামের আশেপাশে হচ্ছে এটার ওজন, আর এটার থিকনেস হচ্ছে 16.3 মিলিমিটারের মতো। মানে গেমিং ল্যাপটপ হিসেবে কিন্তু এটা খুবই স্লিম এবং লাইটওয়েট। আর এটা যে লিডটা আছে এটা এক আঙুলেই উঠানো যায় খুব ইজিলি, এবং লিডটা ওপেন করলেই আপনার এখানে 14 ইঞ্চির একটা স্ক্রিন পেয়ে যাবেন। স্ক্রিনটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি, তার আগে আমরা নিচের যে কিবোর্ডটা আছে এটা নিয়ে একটু কথা বলি, কারণ গেমিং ল্যাপটপে কিবোর্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা হচ্ছে একটা RGB কিবোর্ড দেখতে পাচ্ছি, RGB ব্যাকলিট, যদিও এটা চিকলেট স্টাইলের একটা কিবোর্ড, এবং এই কিবোর্ডটা খুবই কমফোর্টেবল ছিল। এটার যে কি ক্যাপগুলো সেগুলোর সাইজ খুবই সুন্দর, এবং এটা যে ট্রাভেল ডিস্টেন্স সেটা এনাফ ছিল। টেকটাইল একটা ফিডব্যাক পাওয়া যায় যখনই আপনি ক্লিক করবেন তখন, সো খুবই কমফোর্টেবল এন্ড ইজি টু টাইপ ছিল। উপরের দিকে আবার 4টা ম্যাক্রো বাটন আছে যেগুলো ফুললি কাস্টমাইজেবল। সেই সাথে ল্যাপটপের বডিটার উপরের দিকে পাওয়ার বাটন রাখা হয়েছে, এবং এটার যে বাম পাশ আছে এখানে অনেকগুলো স্টিকার আছে, যেটা মোটেও আমার পছন্দ না। আপনি কেনার পরে চাইলে স্টিকার খুলে ফেলতে পারবেন, বাট স্টিকারগুলো দেওয়ার কারণে কেন যেন এরকম এক্সপেন্সিভ প্রিমিয়াম একটা ল্যাপটপকে অলওয়েজ চিপ মনে হয়। সেই সাথে কিবোর্ডের দুই পাশে স্পিকার গ্রিল আছে, এবং নিচের দিকে একটা টাচপ্যাড আছে বড়সড় গ্লাস সারফেস এটাতে, এবং এটার যে বাটনগুলো আছে সেগুলো কিন্তু হিডেন, নিচের দিকে বাটন আছে। খুবই রেসপন্সিভ এই টাচপ্যাডটা, যদিও গেমিং ল্যাপটপে টাচপ্যাড খুব কমই মানুষ ব্যবহার করে থাকে, তারপরে এই টাচপ্যাডটা যদি ইউজ করেন খুবই কমফোর্টেবল একটা ফিল পাবেন। এইবার কথা বলি ডিসপ্লেটা নিয়ে। এটা হচ্ছে 14 ইঞ্চির একটা OLED ডিসপ্লে, এবং এটাকে আসুস একটা ফ্যান্সি নাম দিয়েছে, নাম হচ্ছে ROG নেবিউলা প্যানেল। এই নামের কোনো আসলে বিশেষত্ব নাই। এরপরে 10 বিটের প্যানেল এটা, এবং এটাতে রেজলিউশন হচ্ছে 3K, যেটা 2880 বাই 1800। এই ডিসপ্লেটার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ, এবং এই ডিসপ্লেটার রেসপন্স টাইম হচ্ছে 0.2 মিলিসেকেন্ড। ইন্টারেস্টিংলি এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:10, যদিও গেমিং ল্যাপটপে আমরা 16:9 দেখেই অভ্যস্ত, স্পেশালি ওয়ার্কিং এর জন্য যেসব ল্যাপটপ ব্যবহার করা হয় সেগুলোতে আমরা হচ্ছে 16:10 দেখি, বাট এখানে দেওয়া হয়েছে এখন একটু কমন, সবগুলো গেমে সাপোর্ট করে, কোনো প্রবলেম নাই। এর বাইরে G-Sync সাপোর্ট করে এটাতে, এবং এটার যে বেজেলগুলো আছে সাইডের সেগুলো কিন্তু খুবই ন্যারো, এবং এটা একটা গ্লসি ডিসপ্লে বাই দ্য ওয়ে, সো আপনারা যদি একটু রিফ্লেকটিভ সিচুয়েশনে বসেন তাহলে কিন্তু লাইটের রিফ্লেকশন এটাতে পড়বে ভালো রকমেরই। তবে এটার যে ব্রাইটনেস 500 নিট পর্যন্ত যায় ম্যাক্স, এই ব্রাইটনেসটা এনাফ ছিল, এবং এটাতে 100% DCI P3 কালার গেম মোড অফার করা হচ্ছে, ডলবি ভিশন আছে, এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে, অলদো এটাতে কোনো টাচ নাই, এবং এটা প্যান্টন ভ্যালিডেটেড একটা ডিসপ্লে। সেই সাথে এটা যেহেতু OLED ডিসপ্লে, অনেকে স্ক্রিন বার্ন ইস্যু নিয়ে ভয় পান, এটাতে সেই ইস্যুটা হবে না, কারণ এখানে কিন্তু OLED কেয়ার নামে একটা অপশন আছে, যেটার মাধ্যমে আপনি যদি ল্যাপটপটা অনেক সময় ইউজ না করেন তাহলে স্ক্রিন সেভার এনাবল করে স্ক্রিনে মুভমেন্ট রাখবে আর কি, যার ফলে যেন স্ক্রিন বার্নিং না হয়। ওকে, ওভারঅল এই ডিসপ্লেটাতে কমপ্লেন করার মতো কিছু নাই, তবে প্রাইস বিবেচনায় এটা রেজলিউশন 3K না হয়ে 4K হলে মনে হয় ভালো হতো, বাট স্টিল এখানে আরেকটা বিষয় আছে, এই 14 ইঞ্চির ফর্ম ফ্যাক্টরে 4K রেজলিউশন আমার মনে হয় না খুব একটা বেশি উপকারে আসবে, যে কারণে হয়তো বা 3K রেজলিউশন দিয়ে কস্ট কাট করে সেটা অন্য জায়গায় অ্যাপ্লাই করেছে, আদৌ করেছে কিনা সেটা আমরা একটু পরেই দেখবো, বাট ওভারঅল এই ডিসপ্লেটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই, ফার্স্ট ক্লাস একটা ডিসপ্লে। ওকে, এবার এই ল্যাপটপের অন্যান্য সবকিছু নিয়ে কথা বলার আগে আমরা এটার হার্ডওয়্যার এবং পারফরমেন্স নিয়ে একটু কথা বলতে চাই, কারণ এই ল্যাপটপের সবচেয়ে ইউনিক ব্যাপার সেটাই। সো এটাতে যে প্রসেসর দেওয়া হয়েছে এটা হচ্ছে AMD Ryzen AI9 HX370 প্রসেসর। এটা হচ্ছে 12 কোর 24 থ্রেডের একটা SoC, যেটার বেস ক্লক স্পিড হচ্ছে 2 GHz আর বুস্টেড ক্লক স্পিড হচ্ছে 5.1 GHz। আর এই প্রসেসরের TDP হচ্ছে 15 ওয়াট থেকে 54 ওয়াট, বাট এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে, সেটা হচ্ছে এই ল্যাপটপটা ব্র্যান্ড থেকে ওভারক্লক করা,
তার মানে এটা ওইএম ওভারক্লকড একটা ল্যাপটপ। সো এই প্রসেসরের যে রেটেড পাওয়ার এটার চাইতে মাচ হায়ার পাওয়ার এটা কনজিউম করতে পারে, যে কারণে পারফরমেন্সও কিন্তু আমরা নরমালি এই প্রসেসর থেকে যেরকম পারফরমেন্স পাবো তার চাইতে মাচ হায়ার। সো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, নোট করে রাখবেন, একটু পরে এটা নিয়ে আমরা কথা বলছি। এবং এই প্রসেসরের যে ম্যাক্স অপারেটিং টেম্পারেচার সেটা হচ্ছে 100 ডিগ্রি, এবং সেটা কতটুকু এসছে এটাও আমরা আপনাদেরকে জানাবো। এবং এটাতে র্যাম হচ্ছে 32 GB LPDDR5 টাইপের র্যাম আছে এটাতে, এবং এই র্যামটা কিন্তু অনবোর্ড র্যাম, তার মানে এটা বোর্ডের সাথে সর্ট করা, আপনি চাইলে এটা আপগ্রেড করতে পারবেন না। এবং 1TB NVMe SSD আছে, এটা হচ্ছে Gen 4X4 SSD, এবং এই SSDটা আপনারা চাইলে আপগ্রেড করতে পারবেন। আর এই SSD তে যদিও DRAM নাই, তবে এটাতে HMB বা হোস্ট মেমোরি বাফার নামে একটা ফিচার আছে, যেটার মাধ্যমে এটা ল্যাপটপের যে র্যাম আছে সেখান থেকে অল্প একটু স্পেস ব্যবহার করে SSD পারফরম্যান্সটা ইমপ্রুভ করার জন্য। আর এটা কিন্তু একটা APU, মানে এটাতে বিল্ট ইন GPU আছে। সো এটাতে AMD Radeon 890i GPU আছে, যেটা কিছুদিন আগে আমরা আরো যে Xbox Li তে দেখেছিলাম। যদিও এই iGPUটা আপনার ব্যবহার করতে হবে না সবসময়, কারণ এটাতে ডিসক্রিট GPU আছে একটা, সেটা হচ্ছে NVIDIA GeForce RTX 5070 ল্যাপটপ GPU। সো এটাতে মার্ক সুইচ আছে, যখন আপনি খুব হেভি কাজ করবেন তখন এটা অটোমেটিক্যালি ডিসক্রিট GPU তে সুইচ করবে, আর যখন আপনি লো পাওয়ার মোডে কাজ করবেন, বেসিক কাজকর্ম করবেন, তখন এটা iGPU তে সুইচ করবে। বাট আপনি চাইলে কাস্টমাইজ করে শুধুমাত্র ডিসক্রিট GPU ব্যবহার করতে পারবেন। এর বাইরে এটাতে AMD এর XDNA NPU আছে, যেটার পারফরম্যান্স হচ্ছে আপ টু 50 টপস। সো আপনারা চাইলে AI ব্যবহার করতে পারবেন এটাতে, এবং এটা একটা Copilot প্লাস ল্যাপটপ। সো Copilot-এর ডেডিকেটেড বাটনও কিন্তু এটাতে দেওয়া হয়েছে। এর বাইরে ওয়্যারলেস কানেক্টিভিটির বেলায় এটাতে Wi-Fi 7 আছে এবং Bluetooth 5.4 আছে। ওকে, এর বাইরে হার্ডওয়্যারে আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আগে এটার পারফরম্যান্সটা নিয়ে একটু কথা বলি। সো যেরকমটা বলছিলাম, এই ল্যাপটপটা কিন্তু স্লাইটলি ওভারক্লকড। সো আমি আপনাদেরকে প্রথমেই কিছু সিনথেটিক বেঞ্চমার্কের স্কোর দেখায় দিতে চাই, যেগুলো দেখে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন যে এই ল্যাপটপটা আসলে কেমন পারফর্ম করবে। এরপরে আমরা রিয়েল লাইফ পারফরমেন্সে আসছি। সো আমরা আপনাদেরকে এটার যে প্রসেসর আছে এবং GPU আছে সেগুলোর বেঞ্চমার্কের পাশাপাশি SSDর বেঞ্চমার্কটাও দেখায় দিচ্ছি, SSDর পারফরমেন্স কেমন হয়। এটা Gen 4X4 হিসেবে খুবই ভালো পারফর্ম করছিল SSDটা, আমাদের কাছে কমপ্লেন করার মতো কিছু নাই। আর বেঞ্চমার্কে আরেকটা জিনিস আপনারা নোটিস করবেন, এখানে আমরা কিন্তু দুইটা মোডে বেঞ্চমার্ক করেছি। একটা হচ্ছে চার্জে লাগিয়ে, যেটা টার্বো মোড, এবং এখানে একদম ফুললি ওভারক্লকড CPUটাই আমরা ইউজ করেছি। আরেকটা হচ্ছে চার্জ থেকে খুলে পারফরমেন্স মোডে, যেখানে হচ্ছে এটা যে স্ট্যান্ডার্ড পাওয়ার আছে সেটা দিয়েই। সো দুইটার পারফরমেন্সের যে গ্যাপ সেটাও আপনারা কিছুটা ওই বেঞ্চমার্ক থেকে আইডিয়া করতে পারবেন। ওকে, এবার আমরা রিয়েল লাইফে একদম গেমিং টেস্টে চলে যাই, যে গেম খেললে আপনি এটাতে কেমন পারফরমেন্স পাবেন। এন্ড শুরুতেই আমরা এটাতে Forza Horizon 5 খেলেছি, সেটা নিয়ে কথা বলতে চাই। এখানে বলে দিই, প্রত্যেকটা গেমই আমরা এই ল্যাপটপে যে নেটিভ রেজুলেশন আছে, মানে 3K রেজুলেশন যেটা, সেই রেজুলেশনে খেলেছি। এবং Forza Horizon 5 এ একদম এক্সট্রিম প্রিসেট সেট করা ছিল। এই এক্সট্রিম প্রিসেটে এটাতে এভারেজে আমরা 83 FPS পাচ্ছিলাম, এবং ম্যাক্স আমরা 95 FPS পেয়েছি। গেম খুবই স্টেবল ছিল, আমরা খুব বেশি ফ্রেম ড্রপ কিংবা থ্রটল দেখি নাই। এবং এই ল্যাপটপটা এত ভালো পারফর্ম করার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার ওভারক্লক করা CPU, পাশাপাশি এটা যে থার্মাল পারফরমেন্স। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। নেক্সট যে গেমটা আছে সেটা নিয়ে কথা বলি। খুবই পপুলার একটা গেম, সেটা হচ্ছে GTA 5, বা GTA 5 এর যে এনহ্যান্সড ভার্সনটা আছে সেটা আমরা খেলেছি, এবং সেটিং ছিল ভেরি হাই, RTX অন করে আমরা খেলেছি, এবং এটাতে এভারেজে 77 FPS আমরা পাচ্ছিলাম। এরপর ভ্যালোরেন্ট ট্রাই করেছি। ভ্যালোরেন্ট যদিও এত বেশি গ্রাফিক ডিমান্ডিং গেম না, এটাতে আমরা 264 FPS এভারেজে পাচ্ছিলাম। আরেকটা গ্রাফিক ডিমান্ডিং গেম আছে, সেটা হচ্ছে Cyberpunk 2077, এবং এইটার একদম ম্যাক্স সেটিংয়ে আমরা এটা যে নেটিভ রেজুলেশন আছে সেটাতে পাচ্ছিলাম 64 FPS এভারেজে। যদিও খুব ইমপ্রেসিভ শোনাচ্ছে না নাম্বারটা, বাট এই গেমটা খুবই গ্রাফিক্স হাংরি এবং খুব একটা বেশি আমার কাছে মনে হয় অপটিমাইজড না, যে কারণে এরকম মানে খুব বেশি লোড যদি কোনো জিনিসকে দিতে চান তাহলে এই গেমটা খুবই ভালো একটা চয়েস টেস্ট করার জন্য। সো 64 FPS ডেফিনেটলি প্লেয়েবল ছিল। এছাড়া আমরা কাউন্টার স্ট্রাইক 2 খেলেছি, এইটাতে এভারেজে 74 FPS পাচ্ছিলাম, এটাও কিন্তু ভেরি হাই প্রিসেটে সেট করা ছিল। এর বাইরে আমরা রেড ডেড রিডেম্পশন 2 গেমটা খেলেছিলাম, এবং এটাতে আমরা একদম হাই সেটিং রেখেছি, পাশাপাশি DLSS এবং রিফ্লেক্স এনাবল করে খেলেছি, এবং সেটাতে আমরা এভারেজে 75 FPS পাচ্ছিলাম। ভালো ব্যাপার হচ্ছে এখানে যে কটা গেম আমরা বললাম প্রত্যেকটা গেমই কিন্তু প্লেয়েবল ছিল। FPS যেরকম প্লেয়েবল, পাশাপাশি পারফরমেন্সও স্ট্যাবিলিটি ছিল। তার মানে আমরা থ্রটল খেয়াল করি নাই মোটেও। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এরকম স্লিম লাইট ওয়েট ল্যাপটপ এখানে থ্রটল করে না, কেমনি কি? দেখুন, এইটার যে সিপিইউটা আছে এটার নর্মাল যে পাওয়ার রেটিং সেটা হচ্ছে ম্যাক্স 54 ওয়াট পর্যন্ত যাওয়ার কথা, বাট যেহেতু এটা ওভারক্লক, সো এটাতে আমরা হুপিং 80 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজাম্পশন দেখতে পেরেছি, যেটা ক্রেজি হাই। এই ধরনের স্লিম এবং এত লাইক ছোটখাটো একটা ল্যাপটপের জন্য এটা আমাদের কাছে ডেফিনেটলি ইমপ্রেসিভ মনে হয়েছে। সো অনেকেই বলতে পারেন ভাই 80 ওয়াট পাওয়ার কনজিউম করলে তো এটা গরম হয়ে ফুটে যাওয়ার কথা।
আমরাও ইনিশিয়ালি এটাই ভেবেছিলাম যে এত হাই পাওয়ার কনজিউম করছে এই ল্যাপটপটা কেমনে সার্ভাইভ করতেছে। সো এটা যে থার্মাল পারফরমেন্সটা এটা হচ্ছে আমাদেরকে সেকেন্ড সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে পারফরমেন্সের পাশাপাশি। এইটাতে যে ফ্যান ইউজ করা হয়েছে এটা 6000 থেকে 8000 আরপিএম স্পিডে ঘুরে, তার মানে সুপার হাই স্পিড, এবং এটা ক্রেজি হাই নয়েজ করে। আমরা যখন ফোরজা হরাইজন খেলছিলাম তখন ফোরজা হরাইজনের গাড়ির যে ইঞ্জিনের শব্দ সেটা আমরা শুনতে পাচ্ছিলাম না প্রপারলি, এইটার যে ফ্যানের শব্দ আছে সেটার কারণে। যদিও গেমিং ল্যাপটপে এই ধরনের স্পিকার দিয়ে কেউ খেলে না, হেডফোনেই বেশিরভাগ সময় মানুষজন খেলে, বাট আপনি যদি স্পিকারে খেলতে যান, এটা যদি ফুল স্পিডে ফ্যানগুলো ঘুরে তাহলে আপনি সাউন্ড ঠিক মতো শুনতে পারবেন না, এতটা হাই স্পিডে ঘুরে। তবে এই ল্যাপটপটাকে কুল রাখতে সক্ষম হয়, কারণ এটার যে ম্যাক্স অপারেটিং টেম্পারেচার সেটা হচ্ছে 100 ডিগ্রি, বাট আমরা ম্যাক্স 90 ডিগ্রি পর্যন্ত উঠাতে পেরেছি, 90 ডিগ্রির উপরে কিন্তু যায় নাই। ব্যাপারটা খুবই ইমপ্রেসিভ লেগেছে। অনেকে হয়তো বা জিনিসটা অ্যাবজর্ভ করতে পারবেন না, এই ধরনের একটা ল্যাপটপে এত হাই পাওয়ার কনজিউম করা, পাশাপাশি টেম্পারেচারও এরকম লাইক 90 ডিগ্রির মধ্যে রাখা। 100 ডিগ্রি হচ্ছে এটার অপারেটিং টেম্পারেচার, মানে 100 ডিগ্রি হিট করলে পরে পারফরমেন্স থ্রটল করবে, মানে পারফরমেন্স ডাউন করে টেম্পারেচারকে ব্যালেন্স করার চেষ্টা করবে, কিন্তু আমরা সেই পর্যন্ত নিতেই পারি নাই, তার মানে এটা পারফরমেন্স থ্রটল আসলে করছিল না। সো আসুস ডেফিনেটলি খুবই সাহসী একটা মুভ এখানে নিয়েছে ওভারক্লক করে এই সিপিইউটা দেওয়ার কারণে। সো ডেফিনেটলি এটার পারফরমেন্স নিয়ে কোনো ধরনের কমপ্লেন আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আপনার যদি এরকম ক্রেজি হাই নয়েজ খুব একটা বেশি ভালো না লাগে তাহলে কিন্তু আপনি চাইলে এটা যে পারফরমেন্স মোড আছে সেটা দিয়েও খেলতে পারবেন। পারফরমেন্স মোডে পারফরমেন্সের যে ডিফারেন্সটা সেটা ছিল সবচেয়ে মেজর। আপনারা হয়তো বা বেঞ্চমার্কেও দেখেছেন এবং গেমিংয়ের বেলায়ও আমরা দেখেছি অলমোস্ট 50% পারফরমেন্স ড্রপ করে। যদি আপনি চার্জে লাগিয়ে টার্বো মোডে খেলেন, মানে ওভারক্লকড মোডে, তখন কিন্তু যে পারফরমেন্সটা পাবেন তার থেকে প্রায় অর্ধেক পারফরমেন্স পাবেন আপনারা এটা যে রেগুলার মোড আছে সেটাতে। সো যারা এই ল্যাপটপটা কিনবে আমি রিকমেন্ড করবো আপনারা চার্জে লাগিয়ে হাই পাওয়ার মোডেই খেলবেন, বাট যখন আপনার ওই তো কখনো যদি একটু বেশি পোর্টেবিলিটি দরকার হয় আপনার, তখন আপনি চাইলে চার্জে না লাগিয়ে পারফরমেন্স মোডে বা চার্জে লাগিয়েও আপনি পারফরমেন্স মোডে সুইচ করে খেলতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটার বক্সের মধ্যে যে চার্জারটা আছে সেটা হচ্ছে 200 ওয়াটের, এবং এটা হচ্ছে একটা প্রোপ্রাইটারি কানেক্টর, এটা কিন্তু ইউএসবি সি কানেক্টর না। বাট আপনি যদি ইউএসবি সি দিয়ে চার্জ করতে চান তাহলে বক্সের ভিতরে সেকেন্ডারি একটা চার্জার আছে যেটা ইউএসবি সি পোর্টের, তার মানে এটার বক্সের ভিতরে টোটাল 2টা চার্জার আসে, কারণ 200 ওয়াটের যে চার্জারটা সেটা নিয়ে ফ্লাই করা যায় না, মানে বিমানে অ্যালাউ করেন আর কি, যে কারণে তারা সাথে আরেকটা সেকেন্ডারি চার্জার দিয়ে দিয়েছে, সেটা দিয়ে আপনারা এটা থান্ডারবোল্ট পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। আর এটার পারফরমেন্স কাস্টমাইজেশন পুরোটাই কিন্তু আপনারা এটার যে আর্মোরি ক্রিয়েট সফটওয়্যারটা আছে সেটা দিয়ে করতে পারবেন, এবং আপনি এই ল্যাপটপের সবকিছুই কাস্টমাইজ করতে পারবেন। এটার ওয়েবক্যামের যে কোয়ালিটি, সাউন্ড থেকে শুরু করে এটার পারফরমেন্স মোড সহ আরও অনেক কিছু আপনারা সেই সফটওয়্যার থেকে কাস্টমাইজ করতে পারবেন। যারা আসুসের ল্যাপটপ আগে ইউজ করেছেন তারা হয়তো বা মাই আসুস এবং আর্মোরি ক্রিয়েট এই সফটওয়্যারগুলোর সাথে পরিচিত আছেন, এবং এগুলো খুবই ফিচার রিচ সফটওয়্যার, কোনো ধরনের কমপ্লেন নেই এখানে। আচ্ছা, এখন এত পাওয়ারফুল একটা ল্যাপটপ অনেকেই হয়তো বা গেমিং এর পাশাপাশি অন্যান্য কাজেও ব্যবহার করতে চাইবেন। আপনি যদি ক্রিয়েটিভ কাজে এটা ব্যবহার করতে চান তাহলেও করতে পারবেন, ভিডিও এডিটিং খুব ইজিলি এটাতে করতে পারবেন। আমরা 4K 30 FPS এ প্রিমিয়ার প্রোতে প্লেব্যাক খুবই স্মুথ পেয়েছি, হালকা পাতলা ইফেক্ট অ্যাড করলেও কোনো ধরনের প্রবলেম হয় না। ডাভিনচি রিজলভ আরও অপটিমাইজ ছিল, সেটাতে 4K 30 FPS এ কালার গ্রেড করে তারপরে প্লেব্যাক করেছি এবং কিছু ইফেক্ট অ্যাড করেছি, তাতেও কোনো ধরনের প্রবলেম হয় নাই। তার মানে এটা দিয়ে আপনারা 4K ভিডিও এডিট খুব ইজিলি করতে পারবেন। এবার দেখি এই ল্যাপটপটাতে পোর্টস কি কি দেওয়া হয়েছে। সো এটা ডান পাশে একটা কার্ড রিডার দেখতে পাচ্ছি, মাইক্রো এসডি কার্ড রিডার, সেই সাথে একটা ইউএসবি 3.2 Gen 2 টাইপ এ আছে যেটা 10 Gbps স্পিডের, পাশাপাশি একটা ইউএসবি 3.2 Gen 2 টাইপের টাইপ সি পোর্ট আছে, যে পোর্টটা ডিপি, পিডি এবং জিসিং সাপোর্টেড। আর লেফট সাইডে হচ্ছে 200 ওয়াটে চার্জ দেওয়ার যে প্রোপ্রাইটারি পোর্টটা সেটা দেওয়া হয়েছে, পাশাপাশি একটা ফুল সাইজের এইচডিএমআই আছে, এইচডিএমআই 2.1, সাথে একটা ইউএসবি সি পোর্ট আছে, এটা হচ্ছে ইউএসবি 4 যেটাতে ডিপি, পাওয়ার ডেলিভারি দুটোই সাপোর্ট করে, এবং এটা স্পিড কিন্তু 40 Gbps পর্যন্ত পাওয়া যায়, এবং একটা ইউএসবি 3.2 Gen 2 টাইপ এ আছে, এর পাশাপাশি একটা 3.5 মিলিমিটার কম্বো অডিও জ্যাক আছে। এবার আসি স্পিকারে। সো কিবোর্ডের পাশে দুই পাশে তো স্পিকার গ্রিল আছেই, এবং এটার নিচের দিকেও স্পিকার গ্রিল আছে। সো টোটাল 4টা স্পিকার আছে, আবার 2টা উফারও আছে। সো প্রবাবলি এই 4টা হচ্ছে টুইটার আর 2টা উফার, যে কারণে এটা সাউন্ড কিন্তু দুর্দান্ত হয়। আপনি যদি গেম খেলে ফ্যানের নয়েজ অনেক হাই না করেন তাহলে এটা স্পিকারটা এনজয় করবেন আপনারা। এই স্পিকারে কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্ট আছে, পাশাপাশি হাইরেজ অডিও সার্টিফিকেশনও আছে, এবং এই স্পিকারটাতে ভালো স্টিরিও এক্সপিরিয়েন্সও পাওয়া যায় সাউন্ডে। সো ওভারঅল স্পিকারের কোয়ালিটি বেশ ভালো ছিল। আর এই ল্যাপটপের ওয়েবক্যামটা হচ্ছে ফুল এইচডি রেজলিউশনের একটা ওয়েবক্যাম, এবং আপনারা এখন এটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালোই ভিডিও প্রোভাইড করে থাকে। নর্মাল ভিডিও কল খুব ইজিলি এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। পাশাপাশি এটাতে বেশ কিছু এআই ফিচার আছে, আপনারা চাইলে আপনার ওয়েবক্যামটাকে এআই এর মাধ্যমে রিফ্রেম করতে পারবেন, আই কন্টাক্ট ফিক্স করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, এরকম আরো বেশ কিছু নিফটি ফিচার আছে। সেই সাথে 3টা মাইক্রোফোন আছে যেগুলোকে এআই নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন বলা হচ্ছে। সো একটু নয়েজি এনভায়রনমেন্টেও যদি আপনারা কনফারেন্স করেন বা ভিডিও কল করেন তাহলে ক্লিয়ার সাউন্ড শুনতে পারবেন। এইবার আসি ব্যাটারিতে। এই ল্যাপটপের সবচেয়ে আনইমপ্রেসিভ জায়গা হচ্ছে এটার ব্যাটারি। যদিও এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপের জন্য অপটিমাইজ করা হয় নাই, এজ ইউ ক্যান সি অলরেডি কিন্তু ওভারক্লক করে এটার পাওয়ার এত হাই দেওয়া হয়েছে যে এই ব্যাটারি ওটাকে সহ্য করতে পারবে না। তারপরেও এই ল্যাপটপটাতে 73 ওয়াট আওয়ারের 4 সেলের ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এটা দিয়ে আপনারা যদি মিড টু হেভি ইউজ করেন
তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মতো সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। গেম খেললে তো আরো তাড়াতাড়ি চার্জ ফুরায় যাবে। এবং এটার যে চার্জিং টাইম সেটা হচ্ছে এই 200 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে আপনারা 1.5 ঘন্টার মধ্যে এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর যেটা USB-C সেটা কিন্তু 100 ওয়াটের। সো এটাতে আরেকটু বেশি সময় লাগবে ফুল চার্জ হতে। এবং ভারী যখন কাজ করবেন আপনারা তখন অলওয়েজ চার্জে লাগিয়েই করবেন। এতে করে আপনার ল্যাপটপের ব্যাটারিটা যেরকম বেটার থাকবে, পাশাপাশি আপনি পারফরম্যান্সও কিন্তু ভালো পাবেন। ওকে, এইবার বলে দেই আপনাদেরকে প্রাইসটা। তার আগে এই ল্যাপটপটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। সো আপনারা 2 বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন, তার মধ্যে 1 বছরের ব্যাটারির ওয়ারেন্টিও আছে। এবং এই ল্যাপটপটা যে প্রাইসে লঞ্চ হয়েছে সেটা হচ্ছে ড্রামরোল 3,32,000 টাকা। অ্যাজ ইউ ক্যান সি প্রাইসটা অনেক হাই। এবং এইটার একটা 16 ইঞ্চ ভেরিয়েন্টও আছে, আমাদের কাছে এটার 14 ইঞ্চ ভেরিয়েন্ট আছে। 16 ইঞ্চ ভেরিয়েন্টের দাম হচ্ছে 3,88,000 টাকা, অলমোস্ট 4 লাখ টাকার কাছাকাছি চলে গেছে। সো এই ল্যাপটপের যে প্রাইস, এই প্রাইসটা আমাদের কাছে অনেক বেশি মনে হয়েছে। তবে এই ল্যাপটপের সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে এটার পারফরমেন্স। ভাই এইরকম কম্প্যাক্ট একটা ফর্ম ফ্যাক্টরের ভিতরে এইরকম হেভি পারফরমেন্স যে প্যাক করে দিবে, এটা আনবিলিভেবল। আমাদের কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে। এটা থার্মাল পারফরমেন্সও দুর্দান্ত ছিল। আমরা শুধু ছোট্ট একটা ইস্যু পেয়েছি, এটা স্ক্রিনে মাঝে মধ্যে স্ক্রিনটা একটু মানে রেসপন্স করছিল না ঠিক মতো। আমি শিওর না এটা সফটওয়্যার প্রবলেম নাকি হার্ডওয়্যার প্রবলেম, বা এটা স্পেসিফিক্যালি আমাদের এই মডেলেও হতে পারে। তবে এটা আমার মনে হয় না ডিল ব্রেকিং কোনো কিছু। তবে এর বাইরে এই ল্যাপটপের অন্যান্য যত কিছু আছে সবকিছু ইমপ্রেসিভ ছিল, শুধুমাত্র প্রাইসটা ছাড়া। এটা প্রাইসটা যদি কম হইতো আরেকটু, তাহলে আমার মনে হয় অন্য অনেক ল্যাপটপের সাথে এটাকে মানে হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশনের মধ্যে ফেলা যেত। বাট এখন এটা আলাদা একটা লিগে চলে গেছে। এবং যারা এরকম কম্প্যাক্ট একটা গেমিং ল্যাপটপ খুঁজছেন যেটা স্ক্রিম করবেন আপনার ফেসের উপর যে ভাই আমি একটা গেমিং ল্যাপটপ, একটু মানে মিনিমাল লুকিং একটা গেমিং ল্যাপটপ যারা খুঁজছেন তাদের জন্য এটা আইডিয়াল একটা চয়েস। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।